শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গৌরী দাস, সিনিয়র শিক্ষক, বিজ্ঞান, শৈলরানী দেবী পৌরোচ্চ বালিকা বিদ্যালয়। ভালো আছো তো তোমরা? সবাই ক্লাস করার জন্য রেডি তো? আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নেব। সবাই জীববিজ্ঞান বই এবং খাতা কলম নিয়ে বসো। জীববিজ্ঞান বইগুলো এবং চতুর্থ অধ্যায়টা বের করো। চতুর্থ অধ্যায়টা হলো জীবনী শক্তি। জীবনী শক্তি বের করেছ? জীবনী শক্তি এই চ্যাপ্টারটা দুইটা গুরুত্বপূর্ণ অংশ। একটা হলো সালোক সংশ্লেষণ আর একটা হলো শ্বসন। আজকে আমরা সালোক সংশ্লেষণটা পড়ব, শ্বসনটা আগামী ক্লাসে পড়ব। এখন জীবনী শক্তি বা ইংরেজি হলো বায়ো এনার্জেটিক্স। জীবন বেঁচে থাকার জন্য আমাদের কি দরকার বলো তো? কি দরকার? শক্তি। এই শক্তিটা আমরা কোত্থেকে পাই? এই শক্তিটা পাই কোত্থেকে বলো তো? কোত্থেকে? সূর্য থেকে। সূর্যই শক্তির মূল উৎস। আমরা যে দৃশ্যমান আলোক বর্ণালীগুলি দেখি, ওই বর্ণালীর মধ্যেই শক্তিটা আছে। গাছের একটা রঞ্জক পদার্থ আছে ক্লোরোফিল, ওই শক্তিটাকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে কার্বোহাইড্রেট নামক একটা যৌগে কি করে? আবদ্ধ করে শক্তিটাকে। কার্বোহাইড্রেটটা তৈরি করে কে? উদ্ভিদ। এই প্রক্রিয়াটার নাম কি? সালোক সংশ্লেষণ। তাইলে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে উদ্ভিদ কার্বোহাইড্রেট তৈরি করে, এই কার্বোহাইড্রেটটা আবার প্রাণী কি করে? গ্রহণ করে শক্তি পায়। তাইলে এই যে জৈবিক জারণ, জীবকোষে যে জৈবিক জারণ হয়, জারণের ফলে কি হয়? এই যে শক্তিটা, স্থৈতিক শক্তিটা গ্রহণযোগ্য শক্তিতে, মানে এটিপিতে, স্থৈতিক শক্তিটা কি হয়? এটিপিতে রূপান্তরিত হয়ে ও জীব কি করে? প্রয়োজনীয় বিপাকীয় কাজ এবং শারীরবৃত্তীয় কাজগুলি করে থাকে। এই বায়ো এনার্জেটিক্স এর উদ্দেশ্য হলো এগুলি জানা। এখন জীবনী শক্তি কি? জৈব অণু বন্ধন ছিন্ন করে, জীবকোষ বা জৈব অণুর বন্ধন ছিন্ন করে প্রাপ্ত শক্তিকেই বলা হয় জীবনী শক্তি। জীব কি করে? পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, ওই শক্তিকে কাজে লাগিয়ে এক রূপ থেকে অন্য রূপে কি করে? সংগ্রহ নেয়। তারপর কি করে? ওই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। এটাই জীবনী শক্তির উদ্দেশ্য। এখন আমরা পড়ব, তোমরা নাম শুনতেছো এটিপি। এটিপি কি? এটিপি হলো এডেনিন। মানে এডেনিন কি? এডেনিন হলো তোমরা ক্রোমোজোমের যে প্রধান উপাদান ডিএনএ আরএনএ আছে, এই ডিএনএ এর গাঠনিক উপাদান হলো এডেনিন। এই এডেনিনটা কি হয়? এডেনিন আর 5 কার্বনযুক্ত শর্করা পেন্টোজ আর ফসফেটের 3টা বর্গ মিলে এটিপি হয়। ফসফেটের 3টা বর্গ মিলে হয় এটিপি। আরেকটা আছে কি? এডিপি। আর দুইটা হলে হয় এডিপি। আরেকটা আছে কি? এএমপি। এটিপি পুরো নাম হলো অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটিপি হলো অ্যাডেনোসিন ডাইফসফেট আর এএমপি হলো অ্যাডেনোসিন মনোফসফেট। এটিপি হলো কি? এটিপিটা ভেঙে আবার হয় কি? এডিপি আর অজৈব ফসফেট। এটিপি করে কি? কোষের বিপাকীয় কাজে
শক্তি যোগান দিয়ে এডিপি আর অজৈব ফসফেটে ভাগ হয়ে যায়। এডিপি হলো মুক্ত শক্তির বাহক, একটা হলো অনেক একটা রাসায়নিক যৌগ, এটাকে বলা হয় নিউক্লিওটাইড, মুক্ত শক্তির বাহক। আবার এটা কি করে যোগান দিয়ে আবার এডিপি আর অজৈব ফসফেটে ভেঙে যায়। তো অজৈব এটিপি কে এই জন্য বলা হয় কি শক্তি মুদ্রা। অনেকটা এটা রিচার্জেবল ব্যাটারির মতো, বুঝতে পারছো? রিচার্জেবল ব্যাটারি, পূর্ণ চার্জ যুক্ত ব্যাটারির মতো প্রয়োজনে শক্তি সরবরাহ করে আবার প্রয়োজনে শক্তি যোগান দেয়। এটিপি আদ্র বিশ্লেষিত হয়ে কি হয় শক্তি উৎপন্ন করে কত কিলো ক্যালোরি, 7.3 কিলো ক্যালোরি শক্তি মুক্ত। তাইলে আমরা করলাম এটিপি। এবার এনএডিপি। এনএডিপি হলো একটা কোএনজাইম। এনএডিপির পুরো নাম হলো কি নিকোটিনামাইড এডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এনএডিপি আবার কি হয়, এনএডিপি আবার কিসে পরিণত হয়, এনএডিপি প্লাস এইচ প্লাসে পরিণত হয় কার্বন বিজারণের সময়। কার্বোহাইড্রেট প্রস্তুত সময় এনএডিপিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হলো এনএডিপি। এবার আমরা পড়ব, মূল কথায় আসি। মূল কথা হলো তোমরা জানো যে গাছপালা সবুজ হয় কেন, বলো তো শিক্ষার্থীরা? গাছপালা সবুজ হয় কেন? কি আছে গাছের মধ্যে গাছপালা সবুজ হয়? রঞ্জক পদার্থ। মেইন রঞ্জক পদার্থটা কি? ক্লোরোফিল। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? এটা তো আগেই জানো, উদ্ভিদ খাদ্য তৈরি প্রক্রিয়াটার নাম কি? সালোক সংশ্লেষণ। উদ্ভিদের কোন অঙ্গে হয়, কোন অঙ্গে বেশি সালোক সংশ্লেষণটা হয়? পাতা। কোন অঙ্গে হয়? পাতায়। পাতাকে বলা হয় শর্করা তৈরির কারখানা। আর কোষের কোন অঙ্গ হয়? আর তোমরা জানো যে উদ্ভিদ আর প্রাণী কোষের একটা পার্থক্য হলো, উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য হলো প্লাস্টিড আছে। সবুজ প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই সালোক সংশ্লেষণটা হয়, বুঝতে পারছো? তাহলে আজকে আমরা পড়বো এটিপি তো বললাম, সালোক সংশ্লেষণ কাকে বলে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সালোক সংশ্লেষণের প্রভাব এবং জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এবার আমরা পড়ব সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ ইংরেজি হলো ফটোসিনথেসিস। এটা হলো গ্রিক শব্দ ফটো। ফটো অর্থ হলো কি? গ্রিক শব্দ ফটো অর্থ আলো বা লাইট, আর সিনথেসিস মানে হলো কি? সংশ্লেষণ, অর্থাৎ আলোর সাহায্যে যৌগ সৃষ্টি করা হলো সালোক সংশ্লেষণ। এখন এটার মধ্যে কি লাগে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা করতে, কার্বোহাইড্রেট প্রস্তুত করতে কি কি লাগে? তার লাগে উপকরণগুলি হলো কার্বন ডাই অক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল। এইগুলি লাগে, এগুলি হলো উপকরণ। কার্বন ডাই অক্সাইড পানিকে বলা হয় কাঁচামাল, এবং আলোক শক্তি গ্রহণ করে কি করে? ক্লোরোফিলের সাহায্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। এবং আলোক শক্তির মধ্যে আছে এটিপি ও এনএডিপি। এইচ প্লাস ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে কি করে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। মূল কথাটা হলো সালোক সংশ্লেষণ কাকে বলে? যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে
আলোক শক্তি ও ক্লোরোফিলের সাহায্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, এবং উপজাত হিসাবে কি তৈরি হয়? পানি আর অক্সিজেন। বুঝতে পারছো? সালোকসংশ্লেষণ সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে নাও। সংজ্ঞাটা দেখো সবাই খাতা। এবার বিক্রিয়াটা দেখো। সালোকসংশ্লেষণের বিক্রিয়াটা মুখস্থ করে ফেলবে। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি। বিক্রিয়াটা লেখো সবাই খাতায়। আলোক শক্তি, আর কি? ক্লোরোফিল। এটা বিক্রিয়াটা লেখো সবাই খাতায় লেখো। কি হয়? C6H12O6 প্লাস 6 অণু পানি, 6 অণু অক্সিজেন। উপজাত হিসেবে এগুলি আর মূল হয় কি? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এটা হলো সালোকসংশ্লেষণের বিক্রিয়া। এখন প্রশ্ন হলো এটা কোথায় হয়? এটা হলো পাতার মেসোফিল স্তরে। আমরা যদি একটা পাতা খেয়ে এই পাতার একটা অংশ সেকশন নিয়ে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি পাতার উপরের স্তরে কি আছে? মেসোফিল স্তর। কর্টেক্সের নিচে আছে কি? মেসোফিল স্তর। এই মেসোফিল স্তর আবার টেলিসেট, স্পঞ্জি প্যারেনকাইমা আছে। টেলিসেট প্যারেনকাইমা গুলি এই ধরো একটা সেকশন নিয়ে তোমাদের বইও আছে। এইগুলো এটা হলো মেসোফিল স্তর, টেলিসেট প্যারেনকাইমা। আর এইগুলি হলো জিলেডালাগুলি হলো স্পঞ্জি। আর মাঝখানে থাকে জাইলোফোর। আর নিচের ত্বকে থাকে কি? নিচের ত্বকে থাকে কি? অসংখ্য। তাহলে এইগুলি হলো কি? এটা হলো মেসোফিল স্তর। এই জিলেডালাগুলো স্পঞ্জি। এই টেলিসেট প্যারেনকাইমাগুলিতে প্রচুর ক্লোরোপ্লাস্ট আছে। এই জায়গায় কি হয়? সালোকসংশ্লেষণটা হয়। পানিটাও আসে মূলের মাধ্যমে। আর কার্বন ডাই অক্সাইড এই পত্ররন্ধ্র দিয়ে কি হয়? এই যে পত্ররন্ধ্রের ছবি দেখো, এটা হলো এই যে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পত্ররন্ধ্র মানে স্টোমাটা। এটা দুইটা রক্ষীকোষ দিয়ে বেষ্টিত থাকে। একটা রক্ষীকোষগুলিকে বলা হয় গার্ডস। এগুলির ইংরেজি নাম হলো গার্ড সেল। আর ভিতরে থাকে পত্ররন্ধ্র। আর এটা হলো সঙ্গীকোষ। তাইলে রক্ষীকোষ এই পত্ররন্ধ্র দিয়ে কি ঢুকে? ব্যাপন প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড মেসোফিল স্তরে যায়, আর পানি যায়, এবং আলোক শক্তি ক্লোরোফিলের সাহায্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। তাইলে এটা জলজ উদ্ভিদের প্রশ্ন আসে, জলজ উদ্ভিদে কি সালোকসংশ্লেষণ কি ব্যবহার? জলজ উদ্ভিদ পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে। পানির মধ্যে বায়ুর তুলনায় পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। এই জন্য জলজ উদ্ভিদের কি হয়? জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি হয়। জলজ উদ্ভিদের এটা 0.3%, আর এটা হলো 0.03% হলো বায়ুতে। তাহলে সালোকসংশ্লেষণ বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। পানিটা হয় কি? জারিত, কার্বন ডাই অক্সাইডটা হয় বিজারিত। এটা জারণ বিজারণ বিক্রিয়া। আমরা যা খাই না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ভাত, রুটি, মাছ, ডিম যাই খাই না কেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমরা কার উপর নির্ভরশীল? এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটার উপর নির্ভরশীল। বুঝতে পারছো? এখন বিক্রিয়াটা লিখছো সবাই? তাহলে পাতার কোথায় হয়? মেসোফিল স্তরে। ক্লোরোপ্লাস্ট, তোমরা যখন প্লাস্টিকের বর্ণনা করছো, ক্লোরোপ্লাস্টের গঠনটাও করছো। ক্লোরোপ্লাস্টের দুইটা অংশ, মেইন অংশ কি? স্ট্রোমা আর গ্রানা। তাহলে স্ট্রোমাতে কি হয়, গ্রানাতে কি হয়, পরবর্তীতে আসবো আমরা। এবার সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এটাকে কি করছে? এটাকে দুইটা পর্যায়ে ভাগ করছে। ব্ল্যাকম্যান দুইটা পর্যায়ে ভাগ করছে। এবং একটা পর্যায় হলো আলোক পর্যায়,
আলোক পর্যায়, আর 2 নাম্বার পর্যায় হলো অন্ধকার পর্যায়, বা এটার আরেকটা নাম আছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়ে কি হয়? আলোক পর্যায়ে আলোক দরকার। সূর্যের শক্তিটা একমাত্র সবুজ উদ্ভিদে কি করে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ করতে পারে। এই ক্লোরোফিল কি করে? এই আলোক পর্যায়টা কোথায় হয়? এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখছো, এগুলি কি? এগুলি কি? এগুলিকে কি বলে? গ্রানাম চাকতি বা থাইলাকয়েড মেমব্রেন। এই গ্রানাম চাকতিতেই সালোক সংশ্লেষণ, এই আলোক পর্যায়টা হয়। আর এটা হলো গ্রানাম লেমেলি, আর এটা হলো স্টোমা। আর স্টোমাতে হয় অন্ধকার পর্যায়টা। তাহলে এই গ্রানাম চাকতিতে কি হয়? এই যে এটার মধ্যে মেইন হয় কি এটিপি আর এনএডিপি এইচ প্লাস তৈরি হয়। এটা সূর্যের আলোক ক্লোরোফিল কি করে? সূর্যের আলোক শক্তিকে ভেঙে কি করে? সূর্যের আলোক শক্তিটাকে ভেঙে এটিপি তৈরি করে, এবং কোষের বিপাকীয় কাজে এই এটিপিটা ব্যবহৃত হয়। এই এটিপি তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় কি? এটাকে আলোক পর্যায়ে কি তৈরি হয়? এটিপি ও এনএডিপি এইচ প্লাস তৈরি হয়। এটিপি করে কি? কোষের প্রয়োজনীয় শক্তি যোগান দিয়ে বিপাকীয় কাজে, আবার এডিপি ও অজৈব ইনঅর্গানিক ফসফেটে ভাগ হয়ে যায়। আবার এই দুইটা যুক্ত হয়ে হয় এডিপি। তাহলে এই যে শক্তিটা এটিপিটা তৈরি হলো, এই এটিপি ডিপিএইচ প্লাস কে বলা হয় ফসফোরিলেশন। কি বলা হয়? ফসফোরাইলেশন। তাহলে তোমরা একটা নতুন শব্দ পেলে, ফটোফসফোর। এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরেশন। আর কি হয় এই পর্যায়ে? পানিটা ভাঙলে কি হয়? অক্সিজেন আর ইলেকট্রন তৈরি হয়। অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রন তৈরি হয় পানিটা ভেঙে। তাহলে এই পানির ভাঙনকে বলা হয় ফটোলাইসিস। তাহলে আমরা বললাম যে আলোক পর্যায়ে কি হয়? ক্লোরোফিল কি করে? আলোক রশ্মির ফোটন থেকে শক্তি সংগ্রহ করে এটিপি তৈরি করে। এটিপি তৈরি, এই প্রক্রিয়াকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় কি? ফটোফসফোরিলেশন। এখন ফসফোরিলেশন কি? কোন যৌগের সাথে যদি ফসফরাস যুক্ত হয় তাকে বলা হয় ফসফোরিলেশন। আর আলোকের সাহায্যে যদি আলোর সাহায্যে যুক্ত হয় তাকে বলা হয় ফটোফসফোরিলেশন। এটা আবার চক্রীয় অচক্রীয় দুইভাবে হয়। এটা উপরে ক্লাসে গেলে আরো বিস্তারিত জানবে, ইন্টারমিডিয়েটে গেলে অনার্স করলে এটা সম্বন্ধে আরো ব্যাপকভাবে তোমরা জানতে পারবে। এখন তোমরা প্রাথমিক ধারণাগুলি জেনে নাও। বুঝতে পারছো তো আলোক পর্যায়টা? এখন অন্ধকার পর্যায়ে কি হয়? এবার দেখো অন্ধকার পর্যায়ে। এই যে এই অন্ধকার পর্যায়ে কি হয়? অন্ধকার পর্যায়ে হয় কার্বন ডাই অক্সাইডের বিজারণ বা কার্বনের বিজারণ। এটিপি এনএডিপি এইচ প্লাস কি করে? প্রয়োজনীয় শক্তি নিয়ে এই কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে কি করে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। বুঝতে পারছো? কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে প্রয়োজনীয় শক্তি দিয়ে এটিপি ও এনএডিপিএইচ প্লাস থেকে প্রয়োজনীয় শক্তি ব্যবহার করে এই কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয় এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। এটার জন্য তিনটা গতিপথ আছে।
তিনটা গতিপথ কি? প্রথমটা হলো ক্যালভিন চক্র। ক্যালভিন চক্র বা C3, কার্বন ডাই অক্সাইড বিজারণের তিনটা গতিপথ C3। শিক্ষার্থীরা বুঝতে পারছো তো? আর 2 নাম্বার হলো SO স্ল্যাগ চক্র। SO স্ল্যাগ চক্র, এটা হলো বা C4 গতিপথ। ক্যালভিন এই গতিপথ আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন 1961 সালে। এটার C3 গতিপথ কেন? এটার স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝতে পারছো? 3 এটার সংক্ষিপ্ত নামটা লিখছি। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এজন্য এটাকে বলা হয় C3 গতিপথ। আর হ্যাসো স্ল্যাগ চক্রের হলো 4 কার্বন বিশিষ্ট। হ্যাসো স্ল্যাগ অস্ট্রেলীয় বিজ্ঞানী 1966 সালে এই C4 গতিপথ আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে হ্যাসো স্ল্যাগ চক্র বা C4 গতিপথ। এটার স্থায়ী পদার্থ হলো 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর একটা আছে টেসুলিয়ান বিপাক। এবার হলো তারপরে কি করে? অন্ধকার পর্যায়ে। অন্ধকার পর্যায়ে এটাই তো গতিপথগুলি। অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইডটা কি করে? প্রয়োজনীয় শক্তি, এটা তো বললামই, প্রয়োজনীয় শক্তি ব্যবহার করে এই কার্বোহাইড্রেট তৈরি করে। এবার আসো, তাহলে বুঝতে পারছো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কয়টা ধাপে সম্পন্ন হয়? 2টা। একটা হলো C3 গতিপথ আর একটা হলো C4 গতিপথ। C4 গতিপথের উদ্ভিদগুলি হলো আখ, ভুট্টা, মুথা গাছ, বিভিন্ন ঘাস জাতীয় উদ্ভিদ। C4 গতিপথ এই উদ্ভিদগুলিতে সালোক সংশ্লেষণ হার বেশি হয়। বেশিরভাগ সালোক সংশ্লেষণ হয় এই C3 গতিপথে। বুঝতে পারছো? তাহলে এখন আসো সালোক সংশ্লেষণের প্রভাবক। প্রভাবকগুলো সালোক সংশ্লেষণ কি কি প্রভাবকের উপর নির্ভরশীল? কম বেশি হলে প্রভাবকগুলি সালোক সংশ্লেষণের কার্বোহাইড্রেট তৈরির উপর প্রভাবিত হয়। যেমন প্রথম বাহ্যিক প্রভাবক কিছু আছে, আবার আছে কিছু আভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবক হলো কি? প্রথম হলো কি? আলো। আলোটা সম্বন্ধে বলি। আলো ছাড়া তো সালোক সংশ্লেষণ হবেই না। আলোর থেকে শক্তি নিয়ে তো এই কার্বোহাইড্রেট তৈরি করে। আলোর বর্ণালী, আলো না থাকলে দিনের বেলা পত্ররন্ধ্র কি থাকে? খোলা থাকে। পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড মেসোফিল স্তরে পৌঁছায়। পত্ররন্ধ্র আলো না থাকলে পত্ররন্ধ্র বন্ধ থাকবে, সালোক সংশ্লেষণও হবে না। তোমরা জানো যে আলোর বর্ণালীর 7টা রং আছে। সংক্ষেপে এগুলিকে কি বলে? বেনিয়াসকলা। বেনিয়াসকলা মানে নামের আদ্য অক্ষর। আবার ইংরেজিতে বলে ভিবজিও। ইংরেজি নামের আদ্য অক্ষর। এই সবগুলি বর্ণালীতে কিন্তু আলোর বর্ণালীর রঙগুলির মধ্যে কিন্তু সালোক সংশ্লেষণ ভালো হয় না। সবুজ আর হলুদে ভালো হয় না, বাকি রঙগুলি যেমন লাল, নীল, এগুলিতে সালোক সংশ্লেষণ ভালো হয়। যেমন 400 থেকে 480 ন্যানোমিটার। ন্যানোমিটার হলো তরঙ্গ দৈর্ঘ্যের একক। 1 ন্যানোমিটার সমান হলো 10⁹ মিটার। ন্যানোমিটার হলো কিসের একক? তরঙ্গ দৈর্ঘ্য। আর 680 ন্যানোমিটারের সালোক সংশ্লেষণ বেশি হয়। তাহলে আলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রভাবক হলো কি? কার্বন ডাই অক্সাইড।
কার্বন ডাই অক্সাইড তো সালোক সংশ্লেষণের মেইন উপকরণ, কাঁচামালই তো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি বায়ুতে যদি কার্বন ডাই অক্সাইড বেশি থাকে সালোক সংশ্লেষণের হার বেশি হবে। নির্দিষ্ট যেমন আমরা বায়ুতে জানি কত আছে 0.03, 1% পর্যন্ত গ্যাস ব্যবহার করতে পারে। বুঝতে পারছো? কার্বন ডাই অক্সাইড। তারপরে আছে কি তাপমাত্রা। তাপমাত্রা সালোক সংশ্লেষণের হারকে প্রভাবিত করে। যেমন একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, 0°C সালোক সংশ্লেষণ হবে না। একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে কত, 20 হইতে 35°C। এই তাপমাত্রায় কি হয়, সালোক সংশ্লেষণ ভালো হয়। 20° নিচে হলে হবে না, আবার 35° উপরে হলেও হবে না। বুঝতে পারছো? এবার আসো আমরা পড়ব তাহলে তাপমাত্রা কত, এটা হলো তাপমাত্রা, এটা হলো 22° হতে 35°-এর মধ্যে তাপমাত্রা। তারপরে আসো কি পানি। পানি তো সালোক সংশ্লেষণের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান। পানিতে হাইড্রোজেন আয়নটা, এটাই কার্বন ডাই অক্সাইড বিজারণে সাহায্য করে। NADPH+ উৎপন্ন করে। বুঝছো? পানি হলো আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, এটার উপরে সালোক সংশ্লেষণের হার নির্ভর করে। অক্সিজেন, বায়ুতে যদি অক্সিজেন কি থাকে, কম থাকে, তাহলে সালোক সংশ্লেষণ বেশি হবে, আর বেশি থাকলে সালোক সংশ্লেষণ কম হবে। খনিজ পদার্থ যেমন পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম কি ক্লোরোফিল উপাদানের কি মেইন খনিজ পদার্থ। এগুলি মাটিতে কম থাকলে সালোক সংশ্লেষণ কম হবে। বিষাক্ত গ্যাস মানে বাতাসে যদি ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন এই গ্যাসগুলি থাকে, তাহলে সালোক সংশ্লেষণ কম হবে। তাহলে আমরা এটা কি করলাম, বাহ্যিক প্রভাব। আভ্যন্তরীণ প্রভাব হলো কি ক্লোরোফিল। আভ্যন্তরীণ প্রভাব হলো ক্লোরোফিল ছাড়া আলোক শক্তি কি, আর ক্লোরোফিল তো কি করে, আলোক শক্তির ফোটন থেকে শক্তি সংগ্রহ করে কি করে, এটিপি তৈরি করে। ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টের উপাদানের উপর, ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির উপরে সালোক সংশ্লেষণের হার নির্ভর করে। আবার ক্লোরোফিল বেশি হলে এনজাইম নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? তারপর হলো কি পাতার বয়স। বয়স্ক পাতা তো সালোক সংশ্লেষণ কম হয়, আর কচি পাতা তো কম হয়। মধ্যবয়স্ক পাতার মধ্যে সালোক সংশ্লেষণ বেশি হয়। শর্করার পরিমাণ, পাতায় শর্করার পরিমাণ বেশি হলে কি হয়, সালোক সংশ্লেষণের হারটা কম। বিকেল বেলায় শর্করা বেশি হয়, তখন সালোক সংশ্লেষণ মন্থর গতিতে হয়, আর কম হলে সালোক সংশ্লেষণ বেশি হয়। আবার পটাশিয়াম, অনেকে পটাশিয়াম অনুঘটকের মতো কাজ করে। আবার এনজাইমও সালোক সংশ্লেষণের উপর প্রভাবিত হয়। এগুলি হলো প্রভাব, তোমরা পড়ে নিবা, পড়লে আরো ভালো করে বুঝবে। এবার হলো কি সালোক সংশ্লেষণের একটা কি করব, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। সালোক সংশ্লেষণ হলো কি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জৈব রাসায়নিক বিক্রিয়া। বুঝতে পারছো? এটা হলো কি সূর্যালোক আর মানব জীবনের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। এটা ব্যাপকতার উপর লক্ষ্য করে বিজ্ঞানীরা এটাকে জৈব রাসায়নিক বিক্রিয়া বলেছে। যেমন শক্তির আমরা জানি কি শক্তির মূল উৎস কি সূর্য। শক্তির মূল উৎস কি সূর্য। সূর্যের শক্তিটা এই খাদ্যের মধ্যে পড়ে। এই খাদ্য খাইলেই আমরা শক্তি পাই। এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে কি উদ্ভিদ। তাহলে প্রাণী কি সমস্ত জীবে খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল, উদ্ভিদের উপর। উদ্ভিদ আমরা ভাত রুটি যাই খাই না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। বুঝতে পারছো? আর আরেকটা হলো সালোক সংশ্লেষণ কি করে,
বায়ুমণ্ডলে দুইটা গ্যাসের অনুপাত ঠিক রাখে। গ্যাস দুইটা কি বলতে পারো তো? বলো তো গ্যাস দুইটা কি? অক্সিজেন আর, আমি বলি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। যদি শ্বসন ক্রিয়া অনবরত চলতে থাকতো, সালোক সংশ্লেষণ যদি না হইতো, তাহলে কি হইতো? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যেত না? এই কার্বন ডাই অক্সাইড গাছ কি করে? গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। তাহলে অক্সিজেন আর সালোক সংশ্লেষণ না হলে আমরা অক্সিজেন পেতাম না। তাহলে এই দুইটা গ্যাস, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? শতকরা বলতো 21 ভাগ বলে 20.95%, আর কার্বন ডাই অক্সাইডের ভাগ হলো এত পার্সেন্ট। এই দুইটা গ্যাসের অনুপাত ঠিক রাখে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। বুঝতে পারছো? কিন্তু যেইভাবে গাছপালা ধ্বংস করে, বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এই জন্য আমাদের কি লাগাতে হবে? প্রচুর পরিমাণে বনায়ন করতে হবে, গাছপালা লাগাতে হবে। এই যে কদিন আগে যে একটা ঝড় হলো আমফান, যে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালালো, বাংলাদেশও আসতেছিল, সুন্দরবন আমাদের এই আমফান থেকে বাঁচিয়েছে। বুঝতে পারছো? আরেকটা হলো, যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, বায়ুমণ্ডলে কি চলে আসবে? সূর্য থেকে যে ক্ষতিকর রশ্মিগুলি, আলট্রাভায়োলেট রশ্মিগুলি এসে পড়বে এবং নানা রোগ সৃষ্টি করবে। ওজোন স্তর হালকা হয়ে যাবে। এটাকে গ্রিন হাউস এফেক্টের সাথে তুলনা করা হয়েছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে অন্ন, বস্ত্র, ওষুধ, জ্বালানি এগুলি দরকার। এগুলি কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে। যেমন ওষুধ, জ্বালানি, অন্ন, বস্ত্র উদ্ভিদ থেকে। তাহলে সালোক সংশ্লেষণ না হলে মানব জাতি থাকবে না, জীব জগতের অস্তিত্বই থাকবে না, পৃথিবী নামক এই গ্রহটাই থাকবে না। সালোক সংশ্লেষণের উপরেই আমরা নির্ভরশীল। তাইলে আমরা যখন পৃথিবীর সৃষ্টির সময় কোনো অক্সিজেন ছিল না। আদি উদ্ভিদ মানে শৈবাল জাতীয় আদি উদ্ভিদ কি করছে? অক্সিজেন, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন তৈরি করছে, তখনই আমার পৃথিবীটা আমাদের বাসযোগ্য হয়েছে। এই জন্য বিজ্ঞানীরা একে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া বলেছে। বুঝতে পারছো? এবার একটা চিত্র আছে, তোমাদের বইও আছে, চিত্রটা তবু আমি এঁকে এনেছি। দেখো, আলোক নির্ভর পর্যায়টা কোথায় হয়? বইয়ের চিত্রটা লক্ষ্য করো, তোমরা বইয়ের চিত্রটা দেখো, আমার কথাগুলি শুনো। আলোক নির্ভর পর্যায়টা গ্রানাঞ্চক্র মানে থাইলা পয়েন্ট, চারটি গুলিকে বলা হয় ইংরেজিতে থাইলা পয়েন্ট। এটা হলো আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল। বুঝতে পারছো? আর স্টোমাতে হয় অন্ধকার বিক্রিয়া। স্টোমাতে কি আছে? স্টোমাতে এনজাইমগুলি আছে। এটা আরো ব্যাপকভাবে জানতে পারবে যখন তোমরা ইন্টারমিডিয়েট পড়বে, এবং দরকার হলে তোমরা একটু ইন্টারমিডিয়েট বইটাও দেখতে পারো। তোমাদের এদিকে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, প্রাথমিক ধারণাটা দেওয়া আছে। এইবার দেখো এনএডিপি, কার্বন ডাই অক্সাইডের কি হয়? বিজারিত হয়। এদিকে শর্করাটা উৎপন্ন হয়, শ্বেতসারটা সঞ্চিত হয় কি? স্টার্চ রূপে, আমাদের দেহে স্টার্চ রূপে সঞ্চিত হয়। এটা হলো বিজারিত। এনএডিপিটা কি হয়? জারিত হয়, পানিটা জারিত হয় NADPH, এটা হলো বিজারিত। তাহলে কার্বন ডাই অক্সাইড হলো বিজারিত হয়, পানিটা হয় জারিত, আলো এসে পড়ে। আর অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন নির্গত হয়। আর এই কার্বন চক্রে কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে কি হয়? শর্করা উৎপন্ন হয় এবং স্টার্চ রূপে আমাদের শরীরে সঞ্চিত হয়। এটা হলো দুইটা ধাপ বলা হয়েছে সংক্ষেপে, আলোক নির্ভর পর্যায় ও অন্ধকার পর্যায়। তাহলে আমরা করলাম কোষের শক্তির উৎস, এটিপির ভূমিকা, সালোক সংশ্লেষণ কাকে বলে, প্রক্রিয়া, প্রভাব, গুরুত্ব। বুঝতে পারছো? এবার তোমরা কতটি নতুন শব্দ শিখছো। কি কি? ফটোলাইসিস কাকে বলে, ফটোফসফোরিলেশন কাকে বলে, এটিপি কি, পুরো নাম কি, এনএডিপি, এগুলি শিখছো। এগুলি আলাদা আলাদা ভাবে উত্তরগুলি
শিখবে এবং কি ধরনের শক্তি রূপান্তর হয়, কার্বন ডাইঅক্সাইড বায়ুতে কত, অক্সিজেন কত, গ্লুকোজের সংকেত কি, এগুলি তোমরা শিখছো। এখন একটা বাড়ির কাজ করবে, সালোক সংশ্লেষণকে কেন গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া বলা হয়। আর শিক্ষার্থীরা শোনো, তোমরা যদি কোনো অংশ না বুঝো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বোঝানোর চেষ্টা করব। সব আমরা মনে হয় প্যান্ডেমিক অবস্থাটা সহসাই কাটিয়ে উঠবো এবং স্বাভাবিক জীবনে যাব। তোমরা পড়াশোনা করবে, বিশেষ করে অনলাইন ক্লাসগুলি খুব দেখবে এবং আমাদের টিচাররা খুব ভালো ভালো ক্লাস নিতেছে, কুমিল্লা অনলাইন স্কুলও দিতেছে এবং ডিশ টিভিতেও দিতেছে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাই।